আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি তপন কুমার মণ্ডল, প্রভাষক, হিসাব বিজ্ঞান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহ থেকে আজকে আলোচনা করব। আমাদের আজকের পাঠ হিসাব সমীকরণ, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়। শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা হিসাব কি তা বলতে পারবে, হিসাবের শ্রেণীবিভাগ করতে পারবে, কয়েকটি গুরুত্বপূর্ণ হিসাব সম্পর্কে বিশেষ ধারণা পাবে, হিসাব সমীকরণ সম্পর্কে জানতে পারবে, হিসাবের পক্ষসমূহের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। হিসাব কাকে বলে? প্রতিষ্ঠানের লেনদেনসমূহ সংগঠিত হওয়ার পর উহার সাথে জড়িত পক্ষসমূহকে যখন উপযুক্ত শিরোনামে হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয় তখন তাকে হিসাব বা হিসাব খাত বলে। যেমন বেতন প্রদান করা হলো 10,000 টাকা। এখানে একটি হলো বেতন হিসাব, আরেকটি হলো নগদান হিসাব। হিসাব কাঠামো বা হিসাব ছক কেমন হবে দেখি। হিসাব কাঠামো সাধারণত দুই আকৃতির হয়ে থাকে। একটি হচ্ছে টি হিসাব ছক, আরেকটি হচ্ছে চলমান জের ছক। আমরা টি হিসাব ছক কেমন হবে দেখি। এখানে হিসাবের নাম, যেমন বেতন হিসাব, আসবাবপত্র হিসাব। এর ডেবিট আর ক্রেডিট থাকবে দুটো দিক। তারিখ হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার তারিখ হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই রকম একটি ছককে আমরা টি ছক বলবো। চলমান জের ছক কেমন হবে দেখি। এক্ষেত্রে তারিখ হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এখানে ব্যালেন্স বা উদ্বৃত্তের ডেবিট আর ক্রেডিট কত হবে সেটা জানা যাবে এই ছকের মাধ্যমে। এর আমরা দুটো ছক দেখলাম, একটা টি হিসাব ছক আর একটা হচ্ছে চলমান জের ছক। হিসাবের শ্রেণী বিভাগ। নিম্নে একটি ছকের সাহায্যে হিসাবের সমীকরণ ভিত্তিক শ্রেণী বিভাগ দেখানো হলো। হিসাবকে প্রথমে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সম্পদ হিসাব, আরেকটি দায় হিসাব, আরেকটি মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বকে আবার আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মূলধন হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আধুনিক রীতিতে হিসাবকে 6 ভাগে ভাগ করা যায়, যথা সম্পদ হিসাব, দায় হিসাব, মূলধন হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব। সম্পদ হিসাব কোনগুলো? নগদ তহবিল, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, বিবিধ দেনাদার, প্রাপ্য বিল বা নোট, অগ্রিম বেতন, জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, সুনাম, পেটেন্ট, গ্রন্থস্বত্ব বা কপিরাইট, ট্রেডমার্ক লাইসেন্স ইত্যাদি সম্পদ হিসাবের মধ্যে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো যে সম্পদ হিসাব আরও আছে। আমি কয়েকটি উদাহরণ দিয়ে সম্পদ হিসাব সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। দায় হিসাব কোনগুলো? অর্থাৎ কারবার প্রতিষ্ঠান
দায়ী আছে সেই হিসাবগুলোর নাম কেমন হতে পারে? যেমন পাওনাদার, প্রদেয় বিল বা নোট, ব্যাংক জমাতিরিক্ত, 10% বন্ধকি ঋণ, বকেয়া বেতন, এই জাতীয় হিসাবগুলো দায়ী হিসাবের মধ্যে পড়ে। মালিকানা সত্ত্বটা কি? প্রারম্ভিক মূলধন, অর্থাৎ যে মূলধন নিয়ে মালিক ব্যবসা শুরু করে, প্রারম্ভিক মূলধন। পরে যদি সে অতিরিক্ত কোনো মূলধন নিয়ে আসে সেটা যোগ হবে, মূলধনের সুদটা যোগ হবে, নিট লাভ যোগ হবে, আর উত্তোলন, আয়কর বা উত্তোলনের সুদ এগুলো বিয়োগ হবে, সাধারণ সঞ্চিতি থাকলে সেটা যোগ হবে। এইগুলো মিলে মালিকানা সত্ত্ব। এবার দেখো আয় হিসাব কোনগুলো। পণ্য বিক্রয়, খুব গুরুত্বপূর্ণ আইটেম এটা। পণ্য বিক্রয়ের সাথে লাভ জড়িত থাকে, তাই পণ্য বিক্রয় একটি আয় হিসাব। বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন, সেবা আয়, ভাড়া প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি ইত্যাদি আয় হিসাবের মধ্যে পড়ে। ব্যয় হিসাব কোনগুলো? পণ্য ক্রয়, এটা একটা গুরুত্বপূর্ণ হিসাব। দেখো ক্রয়ের সাথে খরচ জড়িত, তাই এটা একটা ব্যয় হিসাব। বেতন, ভাড়া, কমিশন প্রদান, মজুরি, বিক্রয় খরচ, বিজ্ঞাপন ইত্যাদি ব্যয় হিসাবের মধ্যে পড়ে। কয়েকটি গুরুত্বপূর্ণ হিসাব যা বুঝতে ছাত্রছাত্রীরা প্রায়ই ভুল করে। তার মধ্যে একটি হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব কি? হোয়াট ইজ অ্যাকাউন্ট রিসিভেবল? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বাকিতে পণ্য বিক্রয় বা সেবার বিপরীতে যে আর্থিক দাবির সৃষ্টি হয় তাই প্রাপ্য হিসাব। এটি ব্যবসায়ের একটি চলতি সম্পত্তি। আমি দেনাদার হিসাব সম্পর্কে আলোচনা করছি তোমাদের কাছে। অনেকেই দেনাদার আর পাওনাদার গুলিয়ে ফেলে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট তাদের বুঝতে সমস্যা হয়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি বিশেষভাবে দেনাদার হিসাবটাকে বোঝাচ্ছি। এখানে সংজ্ঞা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, অনেকে এটা যদি না বোঝে আমি আরও কয়েকটি বিষয় তুলে ধরেছি যাতে তোমাদের মনে থাকে। তার মধ্যে একটি দেখো, ধারে পণ্য বিক্রয় ও সেবা প্রদানের মাধ্যমে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। প্রাপ্য হিসাব মানেই দেনাদার হিসাব। ধারে কোনো পণ্য বিক্রয় করলে বা বাকিতে কোনো সেবা প্রদান করলে সেক্ষেত্রে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ব্যবসায়ের পাওনা থাকলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যবসায়ের দেনাদার বলা হয়। একটু লক্ষ্য করো, বিষয়টি হচ্ছে কোনো ব্যক্তি কাছে ব্যবসায়ের যদি টাকা পাওনা থাকে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যবসায়ের দেনাদার বলা হয়। অর্থাৎ আমরা বা প্রতিষ্ঠান কারো কাছে টাকা পেলে সেই ব্যক্তি আমাদের দেনাদার। মানে আমরা যদি কারো কাছে টাকা পাই সেই ব্যক্তি আমাদের দেনাদার হবে। এই তিনটা দৃষ্টিকোণ থেকে তুমি দেনাদারকে চিহ্নিত করতে পারবে। পাওনাদার বা প্রদেয় হিসাব কি? হোয়াট ইজ অ্যাকাউন্ট পেবল? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে বাকিতে পণ্য ক্রয় বা সেবা গ্রহণের বিপরীতে যে দায়ের সৃষ্টি হয় তাই প্রদেয় হিসাব। এটি ব্যবসায়ের একটি চলতি দায়। তাহলে পরে বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, ধারে পণ্য ক্রয় ও সেবা গ্রহণের মাধ্যমে পাওনাদারের সৃষ্টি হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ব্যবসায়ে দেনা থাকলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যবসায়ের পাওনাদার বলা হয়। আমরা অর্থাৎ প্রতিষ্ঠান কারো কাছে টাকা ঋণী থাকলে সেই ব্যক্তি আমাদের পাওনাদার। এবার আসি প্রাপ্য বিল বা প্রাপ্য নোট কি? হোয়াট ইজ নোটস রিসিভেবল? প্রাপ্য সমূহের বিপরীতে টাকা পরিশোধের আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতিকে প্রাপ্য নোট বলে। অর্থাৎ ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের জন্য
পণ্য ও সেবার ক্রেতা বিক্রেতাকে প্রাপ্য অর্থ পরিশোধের লক্ষ্যে যে লিখিত প্রতিশ্রুতি প্রদান করে তাকে প্রাপ্য নোট বলে। এটি ব্যবসায়ের একটি চলতি সম্পত্তি। অনেকে সংজ্ঞা বুঝতে চায় না বা বুঝতে কষ্ট হয়। আমি একটি অঙ্গীকারনামার নমুনা দিচ্ছি, অর্থাৎ বলছে লিখিত প্রতিশ্রুতি। লিখিত প্রতিশ্রুতি, তাহলে অঙ্গীকারনামার একটি নমুনা দেখো। ইশরাক কোম্পানি, তার ঠিকানা দিয়ে আছে বাংলা বাজার, তারিখ 1 মে 2019 ঢাকা। এখানে একটি স্ট্যাম্প দেওয়া আছে, টাকা 60,000। আই ডু হেয়ার বাই প্রমিস টু পে টাকা 60,000 অনলি টু মিস্টার আরাফাত অর দ্য বেয়ারার আফটার 90 days ফ্রম টুডে। ইশরাক লিখেছে, অর্থাৎ এর ইশরাকের স্বাক্ষর এখানে আছে। বলছে যে আমি প্রতিজ্ঞা করছি 60,000 টাকা মিস্টার আরাফাতকে অথবা তার পক্ষে কোনো ব্যক্তিকে 90 দিনের মধ্যে, আজ হতে 90 দিনের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকিব, এই প্রতিজ্ঞা করল। অর্থাৎ ইশরাক, দ্যাট মিনস ইশরাক কোম্পানি প্রতিজ্ঞা করছে যে আমি 60,000 টাকা আরাফাত অথবা অন্য তার পক্ষে কাউকে আজ থেকে 90 দিনের মধ্যে দিতে বাধ্য থাকবো। এটা একটা অঙ্গীকারনামার নমুনা। আমি প্রাপ্য নোটের ধারণা আর একটু সহজভাবে দিচ্ছি, দেখো। RFL কোম্পানি, এটা একটা বিক্রেতা কোম্পানি। আর ইশরাক কোম্পানি, একটু আগে যে প্রতিজ্ঞা করলো সেই ইশরাক কোম্পানি, এটা হচ্ছে ক্রেতা কোম্পানি। ইশরাক কোম্পানি ক্রেতা আর RFL কোম্পানি বিক্রেতা। এই RFL কোম্পানি ইশরাক কোম্পানির কাছে বাকিতে পণ্য বিক্রয় করেছে, কিন্তু অনেক টাকার পণ্য ইশরাক কোম্পানি যদি না দেয়, তাই RFL কোম্পানি ইশরাক কোম্পানির বরাবর একটি বিল, অর্থাৎ এরকম একটা প্রতিজ্ঞাপত্র তৈরি করে মালও পাঠাচ্ছে, সেই সাথে বিলটাও পাঠাচ্ছে। এই কথাগুলো কিন্তু ইশরাক কোম্পানির কথা, কিন্তু RFL কোম্পানি এটা লিখে দিয়ে পণ্যের সাথে এই বিলটাও ইশরাক কোম্পানির কাছে পাঠালো। এবার ইশরাক কোম্পানি এই বিলটা স্বাক্ষর করে, ওই যে ইশরাক স্বাক্ষর করে RFL কোম্পানি অর্থাৎ যে বিক্রি করেছে তার কাছে পাঠালো। এই ক্ষেত্রে ইশরাক কোম্পানি যেহেতু স্বাক্ষর করেছে, এ দায়বদ্ধ, তাই এনার কাছে এই বিলটির নাম প্রদেয় বিল বা প্রদেয় নোট। আর RFL কোম্পানি যে বিক্রেতা, ওই মালের বিপরীতে সে একটি বিল গ্রহণ করেছে, এই বিলটা তার কাছে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। RFL কোম্পানির কাছে এই বিলটা একটি সম্পদ, আর ইশরাক কোম্পানি ক্রেতা যিনি স্বাক্ষর করেছেন তার কাছে এই বিলটা একটা দায়, তাই এটা একটা প্রদেয় বিল। আর RFL কোম্পানির কাছে এটা একটা প্রাপ্য বিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দুটো প্রাপ্য বিল এবং প্রদেয় বিল সম্পর্কে নিশ্চয়ই ধারণা পেয়েছো। আমি আরেকবার দেখাচ্ছি। প্রদেয় বিল বা প্রদেয় নোট কি? হোয়াট ইজ নোটস পেবল? যে লিখিত দলিলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য কোনো পক্ষের নিকটে অঙ্গীকার প্রদান করা হয় তাকে প্রদেয় নোট বলে। পণ্যদ্রব্য ক্রয় কিংবা অর্থায়নের ফলে প্রদেয় নোটের উৎপত্তি হয়। এখানে লক্ষ্য করো, পণ্যদ্রব্য কেনার ক্ষেত্রে অথবা অর্থায়ন, অর্থাৎ আমার টাকা নেই, আমি কিছু টাকা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে নেব, এই ক্ষেত্রে প্রদেয় নোটের উৎপত্তি হয়। কোনো প্রতিষ্ঠান ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নোটের মাধ্যমে লেনদেন করে থাকে। ব্যাংক এবং নগদ ঋণ প্রদানকারী কোম্পানি নোটের মাধ্যমে ঋণ প্রদান করে থাকে। অঙ্গীকারনামার নমুনা এখানে দেখো, ঠিক একই নমুনা আমি আবার দেখিয়েছি। ইশরাক কোম্পানি সে প্রতিজ্ঞা করছে যে 90 দিনের মধ্যে 60,000 টাকা আমি আরাফাত বা তার পক্ষে অন্য যে কাউকে দিতে বাধ্য থাকিব। এটাকে আমি আরেকটু সহজ করি। যেমন দেখো, এটাকে আমরা
প্রমিজারি নোট পেবল, অর্থাৎ প্রদেয় নোট, নোট পেবল, প্রমিজারি প্রতিজ্ঞাবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ প্রদেয় বিল, প্রমিজারি নোট পেবল। এটা 2019 সালের মার্চ 1, NS রোড, কুষ্টিয়ার, ঠিকানা দেওয়া আছে। 6 months after this date, Roji Company promises to pay to Janata Bank Limited the sum of টাকা 1 lakh with interest at the rate of 12% per annum. সিগনেচার করেছে এ খান, ট্রেজারার, রোজি কোম্পানি, অর্থাৎ রোজি কোম্পানির পক্ষে এ খান নামে একটি ব্যক্তি সিগনেচার করেছে। সে বলছে যে আজ থেকে 6 মাস পর জনতা ব্যাংককে 1 লক্ষ টাকা প্রতি বছরে 12% সুদ সহ প্রদান করিতে বাধ্য থাকিবে। এই যে প্রমিসেস মানে প্রতিজ্ঞা করল, অর্থাৎ জনতা ব্যাংকের কাছ থেকে এই রোজি কোম্পানি 1 লক্ষ টাকা নিচ্ছে, সে 12% ইন্টারেস্ট সহ দিতে বাধ্য থাকিবে, এই মর্মে একটা প্রতিজ্ঞাপত্র তৈরি করলো। এটাকেই প্রদেয় বিল বলে। এখানে আমরা যদি দেখি, এটা একটা জনতা ব্যাংক আর এটা একটা রোজি কোম্পানি। রোজি কোম্পানি এই বিলটা তৈরি করে জনতা ব্যাংকের কাছে পাঠালো, নিজে স্বাক্ষর করে, রোজি কোম্পানি স্বাক্ষর করে পাঠালো, জনতা ব্যাংক এনাকে 1 লক্ষ টাকা দেবে। এই যে প্রমিজারি নোট, এই বিলটা জনতা ব্যাংকের কাছে হচ্ছে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, আর রোজি কোম্পানির কাছে এটা একটা প্রদেয় বিল বা প্রদেয় নোট। আমরা আরেকটি আইটেম নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কমিশন প্রাপ্তি। কমিশনটা কি আর কমিশন প্রাপ্তিটা কি? অন্য ব্যবসায়ীর পণ্য বিক্রয় করে বা বৈধ কোনো ব্যবসায়ীকে কার্য সম্পাদন করে তার নিকট থেকে যে অর্থ পাওয়া যায় তা প্রাপ্ত কমিশন হিসাবে ক্রেডিট করা হয়। অর্থাৎ অন্য কোনো ব্যবসায়ীর পণ্য বিক্রি করে বা বৈধ কোনো ব্যবসায়িক কার্য সম্পাদন করে তার নিকট থেকে যে অর্থ পাওয়া যায়, যেমন আমাদের উত্তরা মোটরসের মোটরসাইকেল কুষ্টিয়ার কোনো দোকান বা এজেন্ট বিক্রি করে থাকতে পারে, এক্ষেত্রে ওই পণ্য বিক্রি করে মানে উত্তরা মোটরসের পণ্য বিক্রি করে সেখান থেকে এই স্থানীয় কুষ্টিয়ার মোটরসাইকেলের যে এজেন্ট বা দোকানদার সে কিছু কমিশন পেয়ে থাকে। এই হচ্ছে কমিশন। বাট্টা কি, অর্থাৎ বাট্টা প্রাপ্তিটা কেমন? পাওনাদার বা প্রদেয় হিসাবে দেনা পরিশোধ বা নিষ্পত্তির সময় যে পরিমাণ ছাড় পাওয়া যায় তা বাট্টা প্রাপ্তি হিসাবে ক্রেডিট করা হয়। অর্থাৎ পাওনাদার আমি আগেই আলোচনা করলাম, আমরা যাদের কাছে ঋণী আছি, হ্যাঁ, তারা হচ্ছে আমাদের পাওনাদার। সেই পাওনাদারের একটা দেনা পরিশোধ, 10,000 টাকার দেনা হয়তো 500 টাকা কম দিলাম এবং পাওনাদার মেনে নিল, এই নিষ্পত্তির সময় তাহলে ছাড় পাওয়া গেল হচ্ছে 500 টাকা, সেই 500 টাকা হচ্ছে বাট্টা প্রাপ্তি। এবার আসি হিসাব সমীকরণ কি। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ বহির্দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে লক্ষ্য করো, কোনো একটা নির্দিষ্ট সময়ে কারবার প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ আর বহির্দায় ও মালিকানা সত্ত্ব, এই দুটো জিনিস, বহির্দায় ও মালিকানা সত্ত্ব আর সম্পদের পরিমাণ সমান হবে, এই সমতা প্রমাণ করা হয় যে সমীকরণের মাধ্যমে, সেটাই হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটি নিম্নরূপ: অ্যাসেটস সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এতে অ্যাসেটস, এলতে লাইবিলিটিস মানে দায়, আর ওই মানে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। অর্থাৎ এই সংজ্ঞার সাথে এই সমীকরণটার মিল আছে। দেখো যে একটা নির্দিষ্ট সময়ে কারবার প্রতিষ্ঠানের সকল সম্পত্তি আর সকল দায়, অর্থাৎ এই লাইবিলিটিস মানে বহির্দায় আর ওই মানে হচ্ছে অন্তর্দায়, এই সকল দায় সমান হবে। হিসাব সমীকরণটিকে বর্ধিত করলে নিম্নরূপ হবে। কেমন? এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস টি। দ্যাট মিন্স এটার ব্যাখ্যা কীভাবে? এ সমান অ্যাসেটস, এল সমান লাইবিলিটিস,
সি সমান ক্যাপিটাল, আর সমান রেভিনিউ বা ইনকাম, ই সমান এক্সপেন্সেস, আর ডি সমান ড্রয়িংস। অর্থাৎ এই এল মানে লাইবিলিটিস, দ্যাট মিনস এটা হচ্ছে বহির্দায়, আর এতটুকু মিলে এটা হচ্ছে অন্তর্দায়। অর্থাৎ মূলধনের সাথে রেভিনিউ যোগ হবে, এক্সপেন্ডিচার বিয়োগ হবে, ড্রয়িংস বিয়োগ হবে। এই হচ্ছে হিসাব সমীকরণ। লেনদেনের হিসাব পক্ষসমূহের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের আধুনিক বা সমীকরণ পদ্ধতি। অর্থাৎ লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের আধুনিক পদ্ধতি। দেখো, হিসাব সমীকরণের উপাদান, আমি 5টা উপাদান আগেই বলেছি, যে অ্যাসেটস, লাইবিলিটিস, ওনার্স ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্সেস। এখানে মূল বিষয়, যারা এই মানে হিসাবগুলো ডেবিট হবে না ক্রেডিট হবে হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে, সেটা জানতে হলে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভিত্তিটা। অর্থাৎ প্রথমেই জেনে নিতে হবে সম্পদ হচ্ছে ডেবিট, মানে অলওয়েজ ডেবিট। হিসাব বিজ্ঞানে সম্পদ ডেবিট ব্যালেন্স, এক্সপেন্সেস ডেবিট ব্যালেন্স, কিন্তু লাইবিলিটিস, ওনার্স ইকুইটি আর রেভিনিউ, এই দায়, মালিকানা সত্ত্ব আর আয় সবসময় ক্রেডিট। একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে সহজ হবে। দুটো ব্যালেন্স হচ্ছে, মানে দুটো হিসাব হচ্ছে ডেবিট, মানে ভিত্তি, সবসময় এটাকে বেস ফর্ম ধরে নিতে হবে ডেবিট, আর এই 3টা হচ্ছে ক্রেডিট। এবার এখানে দেখো যে সম্পদ ডেবিট অলওয়েজ, এটা বৃদ্ধি পেলে ডেবিট দিয়েই বাড়াতে হবে, আর হ্রাস পেলে ক্রেডিট করতে হবে, মানে বিপরীত। ঠিক তেমনি এই এক্সপেন্সেসের ক্ষেত্রেও এটার ভিত্তি ডেবিট, এটাকে বাড়াতে হলে ডেবিট দিতে হবে, আর হ্রাস পেলে ক্রেডিট। আর এই 3টি যার বেস ফর্মই ক্রেডিট, সেজন্য বৃদ্ধি পেলে এগুলো ক্রেডিট হবে, আর হ্রাস পেলে ডেবিট হবে। খুব সহজ। যেমন এখানে আমি দুটো উল্লেখ করেছি যে তোমাদের মনে রাখার জন্য, যে এই 3টি হিসাব, ক্রেডিট 3টা আর ডেবিট 2টা, বৃদ্ধি পেলে ক্রেডিটেরটা ক্রেডিটেই হয়, আর হ্রাস পেলে উল্টা ডেবিট হবে। এটা মনে রাখার জন্য আর একটা ফর্মে দেখো, অন্যভাবে সমীকরণ পদ্ধতির ছকটি দেখানো হলো। যেমন সম্পদ হিসাব, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় হিসাব, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আয় হিসাব, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ব্যয় হিসাব, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এইগুলোতে খুব লক্ষণীয় যে সম্পদ আর ব্যয়, এই দুটো বৃদ্ধির ক্ষেত্রে ডেবিট আর হ্রাস ক্রেডিট, আর এই 3টি হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে সবগুলোই ক্রেডিটে। দেখো, ক্রেডিট ক্রেডিট ক্রেডিট। মনে রাখা দুটো কৌশল আমি তোমাদের দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই আশা রেখে। ধন্যবাদ সবাইকে।